সঙ্গমনগর নামের একটা গ্রাম ছিল। গ্রামটা সুস্বাদু খাবারের জন্য বিখ্যাত ছিল। দূর দূরান্ত থেকে লোকজন সঙ্গমনগরে খাবার খেতে আসতো। সঙ্গমনগরের প্রতিটা দোকানই খাবারের দোকান ছিল। কোথাও ধাবা, কোথাও ইডলি স্টল, কোথাও চাইনিজ স্টল, কোথাও আবার বিরিয়ানি স্টল। সবাই নিজেদের হোটেলের ব্যবসায় খুশি ছিল। কি স্বামী, কেমন চলছে সবকিছু? খুব ভালো। সকালে দোকান খুলতেই কাস্টমারদের ভিড় জমা হয়ে যায়। আরে দারুণ দারুণ, আমার ধাবাও দারুণ চলছে বুঝলি। দুপুরের খাওয়ার সময় আর রাতে খাওয়ার সময় দুবারই প্রচুর কাস্টমার হয়। আমার চাইনিজ কর্নার তো শুধু রাতেই খোলা থাকে ভাই। সেটা তো বটে, কিন্তু তোর দোকানেই সব থেকে বেশি ভিড় জমা হয়। হ্যাঁ, তা তো হবেই না। ইন্ডিয়াতে চাইনিজ খাবারই তো সবার সব থেকে বেশি পছন্দের খাবার। আরে আমার সেটা মনে হয় না। সাউথ ইন্ডিয়ান খাবার ইন্ডিয়াতে সবার থেকে বেশি পছন্দের খাবার। আমার তো মনে হয় পাঞ্জাবের আলু পরোটাই সব থেকে বেশি পছন্দের খাবার। হয়তো এমন কেউই নেই যে আলুর পরোটা খায়নি এখনো। চাইনিজ তো সবাই খায়। আমাদের ইডলিও সবাই খায়। তাহলে কিভাবে বোঝা যাবে যে সব থেকে বেশি পছন্দের খাবার কোনটা? আমাদের একজন ভালো ইন্টেলিজেন্ট কাউকে জিজ্ঞাসা করা উচিত। গ্রামের বয়স্ক কাকাবাবু, উনি তো নিজেই সারা জীবন রাঁধুনি ছিলেন। উনি নিশ্চয়ই জানবেন। চলো ওনাকে জিজ্ঞাসা করি। হ্যাঁ চলো, ওনাকে জিজ্ঞাসা করা যাক। তিনজন হোটেলের মালিকই বয়স্ক কাকাবাবুর কাছে গেল। কি ব্যাপার, আজ তোমরা তিনজন একসাথে এখানে কি জন্য এসেছো? কাকা, তুমি আমাদের বলো যে ইন্ডিয়ায় সব থেকে প্রিয় খাবার কোনটা? পাঞ্জাবি, সাউথ ইন্ডিয়ান না চাইনিজ? আরে বাবা, এটা তো ভীষণই প্যাঁচানো প্রশ্ন। ভারতের আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা খাবার পছন্দ করা হয়। এটা বলা খুবই কঠিন হবে যে এত কিছুর মধ্যে সব থেকে পছন্দের খাবার কোনটা। তাহলে কি আমরা কখনো জানতে পারবো না? একটাই উপায় আছে, প্রতিযোগিতা। কিন্তু কাকাবাবু, কিরকম প্রতিযোগিতা একটু বলো তো আমাদের। তোমরা তিনজন বিরাট খাবারের আয়োজন করো আলাদা আলাদা করে, আর সেগুলো মানুষের সামনে রেখে দাও। লোকেরা নিজেরাই টেস্ট করে তোমাদের বলে দেবে যে সেগুলো তাদের পছন্দ হয়েছে না হয়নি। কাকাবাবু, ওরা আমাদের কিভাবে বলবে? ওই যে তোমরা কি জানো বলো, লাইক করে। যাদের যে খাবারগুলো ভালো লাগবে তারা সেই খাবারের সামনে একটা লাইকের বোর্ড লাগিয়ে দেবে। ওরে বাহ, এই আইডিয়াটা তো ভীষণ ভালো। এতে অনেক মানুষেরা আমাদের খাবারের স্বাদও উপভোগ করতে পারবে। তার উপর আমাদের পাবলিসিটিও হবে, আমাদের দোকান ফেমাস হয়ে যাবে। আমারও এই আইডিয়াটা খুব পছন্দ হয়েছে। ধন্যবাদ কাকাবাবু। বয়স্ক কাকাবাবুর পরামর্শ মতো তিনজন হোটেল মালিকই নিজে নিজে প্রস্তুতি পর্ব শুরু করে দিল। গোটা গ্রামে পোস্টার লাগানো হলো। এই প্রতিযোগিতার এতটাই অন্যরকম ছিল যে খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে গেল। আর এই প্রতিযোগিতা কভার করার জন্য নিউজ রিপোর্টাররা চলে এলো। এই প্রতিযোগিতা গ্রামের মাঠেই হচ্ছিল। সেখানে তিনজন হোটেলের মালিক আর তাদের রাঁধুনিরা সুস্বাদু খাবারের আয়োজন করছিল। হরদীপ বাবু, আপনি এই প্রতিযোগিতার আইডিয়াটা কোথা থেকে পেলেন? আরে এই প্রতিযোগিতার আইডিয়াটা হরদীপের নয়, বয়স্ক কাকাবাবুর মাথায় এসেছিল। আচ্ছা, কিন্তু সেটা কেন? সেটা এই কারণে যে আমরা তিনজন বুঝতে পারছিলাম না যে ইন্ডিয়ার সব থেকে পছন্দের খাবার কোনটা। তাহলে এই জয়েন্ট খাবারের প্রতিযোগিতা এই কারণে হচ্ছে যাতে জানা যাবে যে ইন্ডিয়ার সব থেকে প্রিয় খাবার কোনটা, পাঞ্জাবি, সাউথ ইন্ডিয়ান না চাইনিজ। জানার জন্য দেখতে থাকুন কুকু টিভি। সমস্ত রাঁধুনিরা নিজেদের নিজেদের খাবার তৈরি করতে লাগলো। কেউ বড় থালায় আটা মেখে রাখছিল, আবার কেউ বড় পাত্রে নুডলস বয়েল করছিল। প্রচুর লোকজন জমা হয়ে গেছিল। কয়েক ঘন্টা পরে বিরাট আয়োজন তৈরি হয়ে গেল। স্বামী একটা বিশাল বড় মশলা ধোসা তৈরি করেছিল। চিং বিশাল নুডলস আর স্যুপ তৈরি করেছিল। আর হরপ্রীত বিশাল পরোটা আর বাটার চিকেন তৈরি করেছিল। এখন এই প্রতিযোগিতা শুরু হতে চলেছে। আপনাদের সবার কাছে আমাদের একটাই অনুরোধ যে আপনারা সবাই এই 3 রকম সুস্বাদু খাবার টেস্ট করে নিজেদের লাইক দিন। আপনাদের সবার লাইক ডিসাইড করবে যে ইন্ডিয়ার সবথেকে পছন্দের খাবার কোনটা। এই শুনে দর্শকদের মধ্যে উৎসাহ বেড়ে গেল। সবার আগে একটা ছোট বাচ্চা মেয়ে এলো। মেয়েটা সবার আগে পরোটা খেলো।
তারপর বিশাল মশলা ধোসা আর নুডলস খেলো। বাচ্চা মেয়েটা নুডলসকে নিচে লাইক দিল। প্রথম লাইক পেল নুডল। তারপর এক এক করে অনেক লোকজন এলো। কারোর পরোটা পছন্দ হলো, কারোর মশলা ধোসা, আবার কারোর চাইনিজ নুডলস। চাইনিজ খাবার 40টা লাইক পেয়েছে, পাঞ্জাবি খাবার 39টা লাইক পেয়েছে, আর সাউথ ইন্ডিয়ান খাবার 41টা লাইক পেয়েছে। কিন্তু এখনো পর্যন্ত প্রতিযোগিতা সমাপ্ত হয়নি, এখনো আরো 2 ঘন্টা বাকি আছে। এই দেখে স্বামী মনে মনে খুশি হলো যে ও হয়তো জিতে যাবে। কিছুক্ষণের মধ্যে আরো লোকের ভিড় জমে গেল। এই লোকজনরাও একে একে সমস্ত সুস্বাদু খাবার টেস্ট করলো আর লাইক দিল। এখন এই প্রতিযোগিতা শেষ হয়ে গেল। আর আশ্চর্যের কথা হলো এটা যে পাঞ্জাবি, সাউথ ইন্ডিয়ান আর চাইনিজ 3 জনকেই সমান সমান 100 লাইক দেওয়া হয়েছে। এই শুনে হরপ্রীত, স্বামী আর চিং 3 জনই সমস্যায় পড়ে গেল। এই রে ভাই, কি করে জানা যাবে যে সবচেয়ে পছন্দের খাবার কোনটা? কি জানি। তখনই সেখানে বয়স্ক কাকাবাবু পৌঁছলেন। আপনি তো বলেছিলেন যে আমরা এই প্রতিযোগিতা থেকে জানতে পারবো যে ইন্ডিয়ার সবথেকে পছন্দের খাবার কোনটা, কিন্তু এখানে তো 3 জনেই 100 করে লাইক পেয়েছি। তোমরা 3 জন এখনো বুঝতে পারলে না? সেটা কি? এইটাই যে 3 জনের সমস্ত খাবার মানে সমস্ত সুস্বাদু খাবার ইন্ডিয়ার সবার পছন্দের খাবার ইন্ডিয়াকে ভাগ করে না, যোগ করে। সাউথ ইন্ডিয়ার ইডলি সেখানে যে চাহিদা সহকারে খাওয়া হয় ততটাই দিল্লিতেও চাহিদা সহকারে খাওয়া হয়। পাঞ্জাবের পরোটা বাংলায় প্রতিটা বাড়িতে তৈরি করা হয়। আর দেশি চাইনিজের স্বাদ পূর্ব থেকে পশ্চিমে কোনো দিনও বদলায় না। ভারতে যেমন একটাই রাষ্ট্রীয় ভাষা হয় না, তেমনি একটাই পছন্দের খাবার হতে পারে না, কারণ ভারতের বৈচিত্র্যের জন্যই ভারত পরিচিত। টিভিতে এসব লাইভ দেখানো হচ্ছিল। তাহলে আপনারা দেখলেন যে কিভাবে এই জয়েন্ট ফুড কম্পিটিশন ইন্ডিয়াকে একসাথে মিলিয়ে দিল। সত্যিই বলে এই গ্রামবাসীরা যে এদের এই বয়স্ক কাকাবাবু সব থেকে বেশি বুদ্ধিমান। সঙ্গমনগর নামের একটা গ্রাম ছিল। গ্রামটা সুস্বাদু খাবারের জন্য বিখ্যাত ছিল। দূর দূরান্ত থেকে লোকজন সঙ্গমনগরে খাবার খেতে আসতো। সঙ্গমনগরের প্রতিটা দোকানই খাবারের দোকান ছিল। কোথাও ধাবা, কোথাও ইডলি স্টল, কোথাও চাইনিজ স্টল, কোথাও আবার বিরিয়ানি স্টল। সবাই নিজেদের হোটেলের ব্যবসায় খুশি ছিল। কি স্বামী, কেমন চলছে সবকিছু? খুব ভালো। সকালে দোকান খুলতেই কাস্টমারদের ভিড় জমা হয়ে যায়। আরে দারুণ দারুণ, আমার ধাবাও দারুণ চলছে বুঝলি। দুপুরের খাওয়ার সময় আর রাতে খাওয়ার সময় দুবারই প্রচুর কাস্টমার হয়। আমার চাইনিজ কর্নার তো শুধু রাতেই খোলা থাকে ভাই। সেটা তো বটে, কিন্তু তোর দোকানেই সব থেকে বেশি ভিড় জমা হয়। হ্যাঁ, তা তো হবেই না। ইন্ডিয়াতে চাইনিজ খাবারই তো সবার সব থেকে বেশি পছন্দের খাবার। আরে আমার সেটা মনে হয় না। সাউথ ইন্ডিয়ান খাবার ইন্ডিয়াতে সবার থেকে বেশি পছন্দের খাবার। আমার তো মনে হয় পাঞ্জাবের আলু পরোটাই সব থেকে বেশি পছন্দের খাবার। হয়তো এমন কেউই নেই যে আলুর পরোটা খায়নি এখনো। চাইনিজ তো সবাই খায়। আমাদের ইডলিও সবাই খায়। তাহলে কিভাবে বোঝা যাবে যে সব থেকে বেশি পছন্দের খাবার কোনটা? আমাদের একজন ভালো ইন্টেলিজেন্ট কাউকে জিজ্ঞাসা করা উচিত। গ্রামের বয়স্ক কাকাবাবু, উনি তো নিজেই সারা জীবন রাঁধুনি ছিলেন, উনি নিশ্চয়ই জানবেন। চলো ওনাকে জিজ্ঞাসা করি। হ্যাঁ চলো, ওনাকে জিজ্ঞাসা করা যাক। 3 জন হোটেলের মালিকই বয়স্ক কাকাবাবুর কাছে গেল। কি ব্যাপার, আজ তোমরা 3 জন একসাথে এখানে কি জন্য এসেছো? কাকা, তুমি আমাদের বলো যে ইন্ডিয়ায় সব থেকে প্রিয় খাবার কোনটা, পাঞ্জাবি, সাউথ ইন্ডিয়ান না চাইনিজ? আরে বাবা, এটা তো ভীষণই প্যাঁচানো প্রশ্ন। ভারতের আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা খাবার পছন্দ করা হয়। এটা বলা খুবই কঠিন হবে যে এত কিছুর মধ্যে সবথেকে পছন্দের খাবার কোনটা। তাহলে কি আমরা কখনো জানতে পারবো না? একটাই উপায় আছে, প্রতিযোগিতা। কিন্তু কাকাবাবু, কিরকম প্রতিযোগিতা একটু বলো তো আমাদের। তোমরা 3 জন বিরাট খাবারের আয়োজন করো আলাদা আলাদা করে, আর সেগুলো মানুষের সামনে রেখে দাও। লোকেরা নিজেরাই টেস্ট করে তোমাদের বলে দেবে যে সেগুলো তাদের পছন্দ হয়েছে না হয়নি। কাকাবাবু,
ওরা আমাদের কিভাবে বলবে? ওই যে তোমরা কি যেন বলো, লাইক করে। যাদের যে খাবারগুলো ভালো লাগবে তারা সেই খাবারের সামনে একটা লাইকের বোর্ড লাগিয়ে দেবে। ওরে বাহ, এই আইডিয়াটা তো ভীষণ ভালো। এতে অনেক মানুষেরা আমাদের খাবারের স্বাদও উপভোগ করতে পারবে। তার উপর আমাদের পাবলিসিটিও হবে, আমাদের দোকান ফেমাস হয়ে যাবে। আমারও এই আইডিয়াটা খুব পছন্দ হয়েছে, ধন্যবাদ কাকাবাবু। বয়স্ক কাকাবাবুর পরামর্শ মতো তিনজন হোটেল মালিকই নিজে নিজে প্রস্তুতি পর্ব শুরু করে দিল। গোটা গ্রামে পোস্টার লাগানো হলো। এই প্রতিযোগিতার এতটাই অন্যরকম ছিল যে খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে গেল, আর এই প্রতিযোগিতা কভার করার জন্য নিউজ রিপোর্টাররা চলে এলো। এই প্রতিযোগিতা গ্রামের মাঠেই হচ্ছিল। সেখানে তিনজন হোটেলের মালিক আর তাদের রাঁধুনিরা সুস্বাদু খাবারের আয়োজন করছিল। হরদীপ বাবু, আপনি এই প্রতিযোগিতার আইডিয়াটা কোথা থেকে পেলেন? আরে এই প্রতিযোগিতার আইডিয়াটা হরদীপের নয়, বয়স্ক কাকাবাবুর মাথায় এসেছিল। আচ্ছা, কিন্তু সেটা কেন? সেটা এই কারণে যে আমরা তিনজন বুঝতে পারছিলাম না যে ইন্ডিয়ার সবথেকে পছন্দের খাবার কোনটা। তাহলে এই জয়েন্ট খাবারের প্রতিযোগিতা এই কারণে হচ্ছে যাতে জানা যাবে যে ইন্ডিয়ার সবথেকে প্রিয় খাবার কোনটা, পাঞ্জাবি, সাউথ ইন্ডিয়ান না চাইনিজ। জানার জন্য দেখতে থাকুন কুকু টিভি। সমস্ত রাঁধুনিরা নিজেদের খাবার তৈরি করতে লাগলো। কেউ বড় থালায় আটা মেখে রাখছিল, আবার কেউ বড় পাত্রে নুডলস বয়েল করছিল। প্রচুর লোকজন জমা হয়ে গেছিল। কয়েক ঘন্টা পরে বিরাট আয়োজন তৈরি হয়ে গেল। স্বামী একটা বিশাল বড় মশলা ধোসা তৈরি করেছিল। চিং বিশাল নুডলস আর স্যুপ তৈরি করেছিল, আর হরপ্রীত বিশাল পরোটা আর বাটার চিকেন তৈরি করেছিল। এখন এই প্রতিযোগিতা শুরু হতে চলেছে। আপনাদের সবার কাছে আমাদের একটাই অনুরোধ যে আপনারা সবাই এই 3 রকম সুস্বাদু খাবার টেস্ট করে নিজেদের লাইক দিন। আপনাদের সবার লাইক ডিসাইড করবে যে ইন্ডিয়ার সবথেকে পছন্দের খাবার কোনটা। এই শুনে দর্শকদের মধ্যে উৎসাহ বেড়ে গেল। সবার আগে একটা ছোট বাচ্চা মেয়ে এলো। মেয়েটা সবার আগে পরোটা খেলো, তারপর বিশাল মশলা ধোসা আর নুডলস খেলো। বাচ্চা মেয়েটা নুডলসকে নিচে লাইক দিল। প্রথম লাইক পেল নুডল। তারপর এক এক করে অনেক লোকজন এলো। কারোর পরোটা পছন্দ হলো, কারোর মশলা ধোসা, আবার কারোর চাইনিজ নুডলস। চাইনিজ খাবার 40টা লাইক পেয়েছে, পাঞ্জাবি খাবার 39টা লাইক পেয়েছে, আর সাউথ ইন্ডিয়ান খাবার 41টা লাইক পেয়েছে। কিন্তু এখনো পর্যন্ত প্রতিযোগিতা সমাপ্ত হয়নি, এখনো আরো 2 ঘন্টা বাকি আছে। এই দেখে স্বামী মনে মনে খুশি হলো যে ও হয়তো জিতে যাবে। কিছুক্ষণের মধ্যে আরো লোকের ভিড় জমে গেল। এই লোকজনরাও একে একে সমস্ত সুস্বাদু খাবার টেস্ট করলো আর লাইক দিল। এখন এই প্রতিযোগিতা শেষ হয়ে গেল, আর আশ্চর্যের কথা হলো এটা যে পাঞ্জাবি, সাউথ ইন্ডিয়ান আর চাইনিজ তিনজনকেই সমান সমান 100 লাইক দেওয়া হয়েছে। এই শুনে হরপ্রীত, স্বামী আর চিং তিনজনই সমস্যায় পড়ে গেল। এই রে ভাই, কি করে জানা যাবে যে সবচেয়ে পছন্দের খাবার কোনটা? কি জানি। তখনই সেখানে বয়স্ক কাকাবাবু পৌঁছলেন। আপনি তো বলেছিলেন যে আমরা এই প্রতিযোগিতা থেকে জানতে পারবো যে ইন্ডিয়ার সবথেকে পছন্দের খাবার কোনটা, কিন্তু এখানে তো তিনজনেই 100 করে লাইক পেয়েছি। তোমরা তিনজন এখনো বুঝতে পারলে না। সেটা কি? এইটাই যে তিনজনের সমস্ত খাবার মানে সমস্ত সুস্বাদু খাবার ইন্ডিয়ার সবার পছন্দের খাবার ইন্ডিয়াকে ভাগ করে না, যোগ করে। সাউথ ইন্ডিয়ার ইডলি সেখানে যে চাহিদা সহকারে খাওয়া হয় ততটাই দিল্লিতেও চাহিদা সহকারে খাওয়া হয়। পাঞ্জাবের পরোটা বাংলায় প্রতিটা বাড়িতে তৈরি করা হয়, আর দেশি চাইনিজের স্বাদ পূর্ব থেকে পশ্চিমে কোনো দিনও বদলায় না। ভারতে যেমন একটাই রাষ্ট্রীয় ভাষা হয় না, তেমনি একটাই পছন্দের খাবার হতে পারে না, কারণ ভারতের বৈচিত্র্যের জন্যই ভারত পরিচিত। টিভিতে এসব লাইভ দেখানো হচ্ছিল। তাহলে আপনারা দেখলেন যে কিভাবে এই জয়েন্ট ফুড কম্পিটিশন ইন্ডিয়াকে একসাথে মিলিয়ে দিল। সত্যিই বলে এই গ্রামবাসীরা যে এদের এই বয়স্ক কাকাবাবু সব থেকে বেশি বুদ্ধিমান।
এই কাহিনী হলো মেহনতপুর নামের একটা গ্রামের, যেখানে সখারাম নিজের পরিবারের সাথে থাকতো আর নিজের একটা ভোজনালয় চালানোর কাজ করত। সমস্ত মজদুর আর গ্রামবাসীরা সবাই সখারামের ভোজনালয়ে ভোজন করে নিজের নিজের কাজ করত। একদিন একটা লোক সখারামের ভোজনালয়ে ভোজন করার জন্য এলো। বলুন দাদা, কি খাবেন আপনি? আরে আপনার হোটেলে কি আছে বলুন বলুন। আলুর পরোটা, ফুলকপির পরোটা, মূলোর পরোটা, মেথি পরোটা, গরম গরম ক্ষীর, ছোলার তরকারি, পনিরের পনিরের ডাল, তারপরে ঝুরি ভাজা, তাছাড়া পান্তুয়া মিষ্টি এসব আছে। আর তার সাথে একটা লস্যিও আছে। এবার আপনি বলুন কি খাবেন আপনি? আপনার কথাগুলো শুনি আমার মুখে জল চলে এসেছে। যেটা সব থেকে ভালো খেতে সেটাই আমাকে বানিয়ে দিন তো। এই যে শুনছো, এনার জন্য একটা ছোলার তরকারি আর কচুরি নিয়ে চলে এসো তোমরা, আর একটা লস্যিও দিও সঙ্গে। খুব ভালো হবে, দারুণ খেতে লাগবে আমার। তাড়াতাড়ি নিয়ে এসো। যেই মাত্র কুন্দন নীলেশকে খাবার দিয়ে দিল, নীলেশ খুব ভালো করে সমস্ত খাবার খেতে শুরু করলো। খাবার শেষ করা মাত্রই নীলেশ বলল, খাবারটা সত্যিই খুব সুস্বাদু আর দারুণ ছিল। বাহ বাবা বাবা, দারুণ লাগলো। এই না হলে আসল খাবার, সত্যি না হলে আমার স্ত্রী যে রান্না করে তাতে কোনো স্বাদই থাকে না। আরে গলির কুকুরদেরকেও আমি খাবার দিই সেগুলোকে, আর পরের দিন ওই সমস্ত কুকুরগুলো অসুস্থ হয়ে পড়ে। এই হোটেলে খাবার সাথে সাথে লেবুর জলও পাওয়া যায় দেখছি। আচ্ছা শোনো ভাই, আমার জন্য একটু মিষ্টি নিয়ে এসো তো। আরে দাঁড়াও দাঁড়াও, আরে ওই জলটা তোমার হাত ধোয়ার জন্য দিলাম তোমাকে, খাবার জন্য নয় গো। সে কি বলছো গো তুমি? আমি তো আজ অব্দি এটাই শুনেছি যে লেবুটাকে জলের মধ্যে মিশিয়ে খাওয়া হয়, নাকি ওতে হাত ধোয়া হয়। আরে তাহলে আপনি ভুলভাল জায়গায় চলে এসেছেন। আপনার কোনো সস্তা ভোজনালয়ে যাওয়া উচিত। বিলটা পে করুন আর এখান থেকে চলে যান তো মশাই। কুন্দন নীলেশের কাছে এসে একটা বিল দিয়ে দিল, যেটা দেখার পর নীলেশ খুব অবাক হয়। এসব আবার কি? আরে ছোলার তরকারি 300 টাকা আর কচুরি 70 টাকা। আরে না ভাই, আমি কোনো পার্সেল কিছু করাইনি তো, এত পয়সা তো দাম হওয়া উচিত নয়। এই যে শোনো ভাই, এটা কোনো পার্সেলের দাম নয়, তুমি যা খেয়েছো তারই দাম, বুঝেছো? আরে সারাদিনে আমি এত টাকা রোজগারও করি না গো, আর এত বেশি দাম খাবারের। যদি আমি আগে জানতাম তাহলে আমি খেতেই আসতাম না গো। নীলেশ নিজের পকেট থেকে 100 টাকা বার করে টেবিলে রেখে দেয়। কুন্দন রাগের চোটে নিজের মালিক সখারামকে আওয়াজ লাগায়, এই যে মালিক, এই লোকটার কাছে তো পয়সাই নেই। ওর বিল হয়েছে পুরো 700 টাকা, কিন্তু মাত্র 100 টাকা দিয়ে আমাদেরকে ঠকানোর চেষ্টা করছে ও। নীলেশের কথা শুনে সখারাম রাগের চোটে ওখানে পৌঁছায়। তোমার পকেটে যখন কানাকড়ি কিছু ছিল না, তাহলে তোমার এখানে আসার কি দরকার ছিল বলো তো? তোমাদের মতো লোকেদেরকে না এই ভোজনালয়ে আসার কোনো অধিকার নেই। তাড়াতাড়ি পয়সা বের করো, না হলে পিটিয়ে তোকে আমি ঠ্যাং খোঁড়া করে দেবো। আরে এইসব আপনি কি বলছেন বলুন তো? আরে গ্রাহকদের সাথে আপনি তো অপমান করছেন, তাই না? আরে অপমান শুধু তার সাথেই করা হয় না যার কাছে সম্মান আছে, বুঝেছো? আর আজকালকার যুগে যার কাছে পয়সা নেই তার কাছে কোনো সম্মান নেই, কথাটা তুমি মনে রেখো। এইটুকু বলে সখারাম ভোজনালয়ের কর্মচারীদেরকে বলে, আরে তোমরা হাঁ করে দেখছো কি? পেটাও বেটাকে। সখারামের কথা শোনা মাত্রই ধাবার সমস্ত কর্মচারীরা নীলেশকে খুব মারতে শুরু করে। সখারাম রাগের চোটে নীলেশকে বলে, 2 দিন ধরে তোকে এই হোটেলের এঁটো থালা পরিষ্কার করতে হবে, বুঝেছিস? তবেই তোর বিলের টাকা তুই মেটাতে পারবি। নীলেশ 2 দিন ধরে ক্রমাগত সেই ভোজনালয়ের বাসনপত্র ধুতে শুরু করলো। 2 দিন পর নীলেশ নিজের বাড়িতে গিয়ে নিজের সাথে যা যা হয়েছে সবকিছু কাঁদতে কাঁদতে তার বউ বিমলাকে বলে দেয়। আরে কি দরকার ছিল ওই ভোজনালয়ে যাওয়ার, যখন তোমার কাছে এত টাকা ছিল না? এই লোকেরা তো তোমাকে এত বাজেভাবে মারলো, তারপর যখন তাদের মন ভরলো না, তখন তোমাকে দিয়ে 2 দিন পর্যন্ত ভোজনালয়ে তোমার দ্বারা জানোয়ারদের মতো কাজ করালো। আমাকে খুব অপমান করেছো ওরা, বুঝেছো? আজকে আমি একটা কথা বুঝতে পেরেই গেছি, যে গরিব আর অসহায় লোকেদের জন্য ভালো হোটেলে খাবার খাওয়ার কোনো রকম অধিকারই নেই, কিন্তু আমি এটা কিছুতেই হতে দেব না। আরে তুমি কি করবে বলো? নিজেই তো মার খেয়ে চলে এলে। আমি আমার নিজস্ব একটা হোটেল খুলবো, আর নিজেদের গ্রামে এমন একটা হোটেল আমি তৈরি করব যেখানে সমস্ত গরিব মানুষেরা খুব সস্তায় ভালো ভালো খাবার খেতে পারবে। আরে গরিব মানুষেরা তো কোনো অধিকার থাকা উচিত বিমলা। গরিব মানুষরা কি শুধু এরকম বাজে লোকের হাতে মার খাবে নাকি? ওদেরও তো ভালো খাওয়ার অধিকার রয়েছে, ঠিক কি না?
কিন্তু কিভাবে? নীলেশ নিজের বউয়ের কথার কোনো উত্তর দিল না। সে চুপচাপ সারা রাত গভীর ভাবনায় ডুবেছিল। পরের দিন সকালবেলা নীলেশ গ্রামের প্রত্যেক বাড়িতে গিয়ে চাঁদা জমা করল, কিন্তু সবাই তাকে অপমানিত করে নিজের বাড়ি থেকে তাড়িয়ে দিল। গ্রামেরই একটা লোক নীলেশের উপহাস করে বলে ওঠে, আরে তুই কি পাগল হলি নাকি? কাজকর্ম কর, সেটা ভালো হবে। তোর মাথায় এসব আজে বাজে হোটেলের খবর কোত্থেকে কি করে এলো বলো তো? আর গরিবদের প্রতি এত প্রেম কেন? আরে দেশের নেতা আছে তো গরিবদের কথা ভাবার জন্য, তাই না? আর এসব কি আজে বাজে কথা বলছো তুমি? আরে আমি যা কিছু করছি আমাদের গ্রামের ভালোর জন্য করছি, ঠিক কি না? আরে আমাদের গ্রামের নাম হলো মেহনতপুর। আমাদের গ্রামের বাসিন্দারা সারা দিন রাত মেহনত করতে থাকে, আর তারা ভালো মতন খাবারও একবেলা খেতে পারে না। তুমি আমার পাশে থাকার বদলে আমাকে ছোট করছো তুমি। তা করবো না, কারণ তুই জেগে জেগে বড়লোক হওয়ার স্বপ্ন দেখছিস যে। আরে শোন, এটা শুধুমাত্র সিনেমাতেই হয় রে, কিন্তু বাস্তবে এরম হয় না রে, বুঝেছিস? আর তুই আমাকে একটা কথা বলতো নীলেশ, একবার আমি ধরে নিচ্ছি যে তুই তোর উদ্দেশ্যে একেবারে সফল হয়ে গেলি, কিন্তু ওই 1 টাকা দিয়ে খাবার তুই কতদিন গরিব মানুষদেরকে খাওয়াবি আমাকে বল? আরে এটা একেবারেই অসম্ভব রে ভাই। এইটুকু বলে ও নীলেশের উপহাস করে সখারামের ভোজনালয়ে গিয়ে বলল, এই যে সখারাম বাবু, শুনেছেন আপনি? নীলেশ ওদের গ্রামে একটা হোটেল খুলতে চাইছে তো। আপনি যে প্লেটটা 700 টাকাতে বিক্রি করেন, ও নাকি সেই প্লেট 1 টাকা দিয়ে বিক্রি করবে ভাবছে। মনে হচ্ছে ওর মাথাটা খারাপ হয়ে গেছে, বুঝেছো? আরে ওর মতন বোকাকে কে বোঝায় বলো তো? তক্ষুনি সখারামের চাকর কুন্দন সখারামের কাছে এসে আস্তে আস্তে বলল, সখারাম বাবু, ও যা বলছে সেটা কিন্তু আমাদের ঠাট্টা হিসেবে মেনে নেওয়া উচিত নয়। আরে কি বলতে চাও তুমি? যদি নীলেশ নিজের উদ্দেশ্যে সফল হয়ে যায় না, তাহলে আপনি একবার ভেবে দেখুন যে আপনার হোটেলের কি অবস্থা হবে। হোটেলে কুকুর ঘুরে বেড়াবে। আরে এই কুপয়া, তুই এসব কি আজে বাজে কথা বলিস? যখনই কোনো কথা বলেছিস তুই সব সময় উল্টোপাল্টা কথা বলিস। তুই একদম চিন্তা করিস না। আরে এই গ্রামের প্রধান আমার খুব ভালো বন্ধু, নীলেশকে উচিত শিক্ষা সে ঠিক দিয়ে দেবে। সখারাম গ্রামের প্রধানের কাছে গেল। এই যে প্রধান মশাই, আমাদের বন্ধুত্ব দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে রয়েছে। তুমি ভুলে যেও না, যে খাবারের প্লেট আমি 700 টাকা দিয়ে বিক্রি করি সেটা আমি তোমাকে 600 টাকায় খেতে দিই, তাই না? মানে পুরো 100 টাকার ডিসকাউন্ট। আরে তুমি এমন কথা বলছো যেন তুমি আমার উপর বিশাল বড় উপকার করো। আমি তো তোমাকে কখনো এসব বলিনি যে তুমি আমাকে 100 টাকা ডিসকাউন্ট দাও। আর এমনিতেও আমি তোমার হোটেলে মাসে মাত্র একবারই যাই, তাই না? ঠিক কিনা বলো? আর তাও আবার তোমার হোটেলে আজকালকার দিনে 4 থেকে বা 5 বারই আমি হোটেলে খাবার খেয়েছি। এই হিসেবে তোমার মাত্র 500 টাকা ঋণ হয়েছে আমার, ঠিক কিনা? মনে হচ্ছে প্রধান মশাই আপনি আমার কথায় রাগ করেছেন। তুমি খুব ভালো করেই জানো সখারাম যে আমি কিপটে লোকেদেরকে একেবারেই পছন্দ করি না। আসল কথাটা কি সেটা বলো, কেন এখানে এসেছো বলো? কয়েকদিন আগে নীলেশ আমার হোটেলে খাবার খেতে এসেছিল, বুঝলেন? এখন আপনি আমাকে বলুন তো যে 700 টাকার যে খাবারের প্লেটের দাম সেটা মাত্র 100 টাকাও দিচ্ছিল। সেই জন্য আমি ওকে দিয়ে আমার হোটেলের এঁটো বাসনপত্র পরিষ্কার করিয়েছে বলে ও খুব রেগে গেছে, বুঝলেন তো? হ্যাঁ, আমি তো এটাও শুনেছি যে তুমি ওকে পিটিয়েও ছিলে। হ্যাঁ, রাগের বশে 1-2 চর তো মেরে দিয়েছিলাম, কিন্তু এতটাও মারিনি যে ও এত বেশি রাগ করে ফেলবে। আরে কি বলতে চাও সখারাম, পরিষ্কার করে বলো। ও এই গ্রামে একটা হোটেল খোলার ব্যবস্থা করছে, বুঝলেন? আর যে প্লেট আমি 700 টাকাতে বিক্রি করি সেই প্লেট না কেউ 1 টাকাতে বিক্রি করবে গ্রাহকদের। যদি এমনটা হয় না তাহলে কিন্তু আমার হোটেল একেবারে বন্ধই হয়ে যাবে, আমি তো পথে বসবো। সখারামের কথা শুনে প্রধান হাসতে শুরু করলো। সখারাম, মনে হচ্ছে নীলেশের মাথাটা একেবারে খারাপ হয়ে গিয়েছে, কিন্তু আমার মনে হয় তার সাথে তোমারও বুদ্ধিটা গেছে, বুঝেছো? আরে এটা সম্ভব কি করে? ভেবে দেখো প্রধান মশাই, সে যদি নিজের উদ্দেশ্যে সফল হয়ে যায় তাহলে কিন্তু ওর নামও দূর দূরান্তে ছড়িয়ে পড়বে। হ্যাঁ, আর এই গ্রামের মানুষরা প্রধানের থেকে বেশি সম্মান তাকে জানাবে। হ্যাঁ, আর এমন হলে বেশি আশ্চর্য হবেন না যে ওর ওরকম দয়ার মন দেখে গ্রামের বাসিন্দারা ওকেই না প্রধান করে দেয়। হ্যাঁ, ও নিশ্চয়ই বড় কিছু করবে বলে ভাবছে। আমাকে তাহলে কিছু একটা করতেই হবে। হ্যাঁ, তা তুমি কথাটা একেবারে ঠিকই বলেছ। তবে গ্রামে কেউ হোটেল খুললে আমি তো তাকে তো আর আটকাতে পারি না, তাই না? কিন্তু আমি একটা কাজ অবশ্যই করতে পারি। আসলে ও আজকাল আমারই কাছে তো কাজবাজ করছে শ্রমিক হিসেবে,
তাই আমি ওকে গলা ধাক্কা দিয়ে বাইরে বের করতে পারবো। তারপর তো ও শুধু নিজের পেট কি করে চালাবে সেই কথাই ভাববে, নাকি গ্রামবাসীদের কথা, গরিব মানুষদের কথা ভাববে। সখারাম ওখান থেকে চলে যায়। প্রধান সেই দিনই নীলেশকে কাজ থেকে তাড়িয়ে দেয়। তোকে আর কাল থেকে কাজে আসতে হবে না। তবে আমি কি দোষ করেছি প্রধান মশাই? তোর দোষ হলো এটাই যে তুই গ্রামে একটা হোটেল খুলতে চলেছিস। হ্যাঁ, এতে দোষ কি বলুন তো? আমি যদি গরিব মানুষের উপকার করি তাতে আপনার তো প্রসন্ন হওয়া উচিত, তাই না? তুই গরিবদের কোনো উপকার করতে চাস না নীলেশ, আমি খুব ভালো করে জানতে পেরে গেছি। তুই শুধু নিজের নাম কামাতে চাস, বুঝেছিস? আর আমাকে আমার পদ থেকে সরিয়ে দিয়ে নিজে গ্রামের প্রধান হতে চাস। আরে আগে নিজে আর নিজের বউয়ের পেটটা ঠিক করে চালা, পরে গরিব মানুষের কথা ভাববি। যা, বেরো এখান থেকে। কিন্তু নীলেশ হার মানল না। নীলেশ শহরে গিয়ে চাঁদা জমা শুরু করলো। এর মধ্যেই তার দেখা হয় শেঠ যমুনা প্রসাদের সাথে। যমুনা প্রসাদ খুব দয়ালু ব্যক্তি ছিলেন। তুমি যা ঠিক করেছো সেটা আমার খুবই পছন্দ হয়েছে নীলেশ, যে তুমি এমন একটা হোটেল খুলতে চাইছো যেখানে গরিব মানুষেরা ভালো খাবার খেতে পারবে। আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। শেঠ যমুনা প্রসাদের সাহায্য নিয়ে নীলেশ গ্রামে একটা খুব ভালো ভোজনালয় তৈরি করে দিল। তার ভোজনালয়ে গুজরাটি, মারাঠি, কন্নড় সমস্ত রকমের খাবার তৈরি হতো। ভোজনালয়ে তৈরি হতেই কিছু লোক ভোজনালয়ে খাবার খাওয়ার জন্য চলে আসে। ওরা সবাই দেশের আলাদা আলাদা শহরে থাকতো। একজন গুজরাটি নীলেশকে বলেন, তোমার রেস্টুরেন্ট থেকে তো দেখছি খুব ভালো ভালো গন্ধ বেরোচ্ছে গো। তোমার হোটেলের খাবারের গন্ধ শোকার পরে আমি আর নিজেকে থামাতে পারলাম না, তাই ভাবলাম একবার খেয়েই নিয়ে। নীলেশ সেই গুজরাটিকে একটা থালায় গুজরাটের সমস্ত প্রসিদ্ধ ভোজন দিল। ভোজন খেয়ে গুজরাটি খুব খুশি হলো আর নীলেশকে বলল, তা কত হলো গো? মাত্র 1 টাকায় পুরো প্লেট, বুঝেছেন? 1 টাকার কথা শুনে গুজরাটি খুব খুশি হলো। ভোজনালয়ে লোকেদের ভিড় জমা হতে শুরু করলো। দূর দূর থেকে শহরের লোকেরা নীলেশের ভোজনালয়ে খাবার খাওয়ার জন্য আসতে লাগলো। তারা গরিব হোক বা ধনী, নীলেশ সবার থেকে 1 থালার 1 টাকাই নিত। আর এই কথাটা সখারামের একদম পছন্দ হলো না। সখারাম ক্রোধিত হয়ে কুন্দনকে বলল, এই নীলেশ তো আমার একেবারে 12টা বাজিয়ে দিল রে। হ্যাঁ, আমার হোটেলে তো একটা কুকুরও আজকাল আসে না। আরে কিছু একটা কর না কুন্দন। আরে আপনি একদম চিন্তা করবেন না সখরাম বাবু, আমার কাছে একটা উপায় আছে। কিসের উপায়? আচ্ছা, ওর হোটেলটাকে যদি আমরা আগুনে পুড়িয়ে দিই তাহলে অনেক হোটেলের লোক মরে যাবে আর ওর হোটেলটাও বন্ধ হয়ে যাবে, তাই না? সখারাম আর কুন্দন সেই সময় নীলেশের ভোজনালয়ে আগুন লাগানোর প্ল্যানিং করছিল। সেই সময় শেঠ যমুনা দাস ওখান থেকে যাচ্ছিলেন। যমুনা দাস সখারাম আর কুন্দনের সমস্ত কথা শুনে নিলেন আর উনি সঙ্গে সঙ্গে পুলিশকে বলে দিলেন। পুলিশ সেই দিন থেকে নীলেশের ভোজনালয়ে নজর রাখতেন। রাত্রিবেলায় সখারাম আর কুন্দন ভোজনালয়ে আগুন লাগানোর জন্য অনেকগুলো পেট্রোল নিয়ে চলে এলেন আর তক্ষুনি পুলিশরা তাদেরকে ধরে ফেলল। সখারাম, তুমি যেমন করতে পারো আমি এটা আশা করিনি। তুমি তো গ্রামের একজন সম্মানীয় মানুষ ছিলে। আমাকে ছেড়ে দিন ইন্সপেক্টর বাবু, ওর হোটেলটাকে জ্বালিয়ে শেষ করে দেব আমি। ওর জন্য আমার হোটেলটা বন্ধ হয়ে গেল। না সখারাম, আমার জন্য নয়, বরং গ্রাহকদের সাথে তুমি যে দুর্ব্যবহার করেছো না, সেই জন্যই তো তোমার হোটেলটা বন্ধ হয়েছে, বুঝতে পেরেছো? তুমি আমাকে অপমান করেছো। আমি চাইলে পরে আমার অপমানের প্রতিশোধ তো আমি অন্যভাবেও নিতে পারতাম, তাই না? কিন্তু না, তুমি আমাকে যেভাবে অপমান করেছো সেটা তো আমি পুরোপুরি ভুলে গেছি। তবে তুমি দেখো, আজকে আমার এই হোটেলে দেশের সমস্ত নাগরিক চলে আসে আর মাত্র 1 টাকায় পেট ভরে খাবার খেয়ে তারা এখান থেকে চলে যায়। তোমার কি মনে হয় আমার লাভ হচ্ছে না, তাই না? আমার পরিবারের সংসারের খরচ তো এখান থেকেই চলে, বুঝেছো? পুলিশ সখারাম আর কুন্দনকে গ্রেফতার করে নেয় আর সখারামের ভোজনালয় বন্ধ হয়ে গেল। আজও নীলেশের ভোজনালয়ে 1 টাকারই থালি পাওয়া যায়। কিতামপুরা নামের একটা গ্রাম ছিল যেখানে আদিত্য পকোড়া বিক্রি করত। বৃষ্টির সময় ছিল আর সবাই বৃষ্টিতে
আদিত্যর দোকানে পকোড়া খেতে আসতো। একদিন খুব জোরে কিতামপুরে বৃষ্টি চলছিল, আর তক্ষুনি একটা লোক আদিত্যর কাছে যায়। আদিত্য, তাড়াতাড়ি দোকানটা বন্ধ করো। জানো না নাকি এলাকাতে বন্যা আসতে চলেছে? সত্যি? হ্যাঁ ভাই, সত্যি, তাড়াতাড়ি কর। আদিত্য নিজের দোকান বন্ধ করে গ্রাম থেকে বাইরে চলে যায়, আর গ্রামে মুষলধারে বৃষ্টি হওয়ার জন্য বন্যা চলে আসে। শুধু মনোজের ক্ষেত ছেড়ে সমস্ত গ্রামবাসীদের ক্ষেত প্রচণ্ডভাবে খারাপ হয়ে যায়। গ্রামে সবাই ক্ষুধার্ত ছিল। এখন আমরা কি খাবো? পুরো গ্রামের ক্ষেত তো বন্যায় খারাপ হয়ে গেছে। আরে কোনো ব্যাপার না, আপনারা সবাই আমার কাছ থেকে সারা মাসের মালপত্র কিনে রাখতে পারেন। শুধুমাত্র আমার জমিতেই তো এই বন্যাতে কোনো ক্ষতি হয়নি। আদিত্য নিজের পকোড়ার দোকান একবার আবার গ্রামে খুলে দেয়, কিন্তু তার কাছে পকোড়া বানানোর সামগ্রী ছিল না। তখন সে মনোজ সবজিওয়ালার কাছে সবজি কিনতে যায়। আরে মনোজ দাদা, 3 কিলো পেঁয়াজ দিও তো। আর কত দাম দিতে হবে তার জন্য? 70 টাকা কিলো পেঁয়াজের দাম চলছে, বুঝতে পেরেছো ভাই? কি 70 টাকা, তাও আবার 1 কিলোর? মনোজ দাদা, এটা কিন্তু ভুল। আপনি জানেন যে এলাকার এখন কি অবস্থা চলছে। আরে মানুষের কাছে পেট ভরার মতন খাবার নেই, আর ওদের জমি একেবারে সবার নষ্ট হয়েছে। আরে পয়সা রোজগার করার সব পথ বন্ধ হয়ে গেছে। এই সময় আপনি মানুষের সাহায্য করার বদলে আপনি এখন লোকজনকে লুট করছেন। আরে আদিত্য, তুমি তোমার নিজের পেটটা দেখো না। আরে তোমার তো নিজের বলে কেউ নেই, তাহলে তুমি অন্য লোকজনের ব্যাপারে এত কেন চিন্তা করছো বলো তো? এটা কিন্তু ভুল, এটা বিশাল বড় ভুল মনোজ। আদিত্য লোকেদের খারাপ হয়ে যাওয়া ক্ষেতগুলো দেখে আর বলে ওঠে, একটা সময় ছিল যখন সব মানুষের রোজগারের একটা ভালো পথ ছিল, তাই না? এখন তো এই সব কিছু জঞ্জাল মনে হচ্ছে। একটা দিন মানুষের সারা বছরের পরিশ্রম জলে চলে গেল। এলাকার অবস্থায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, লোকজন অসুস্থ হয়ে পড়ছে, আর আমি আগের মতন কারোর জন্য কিচ্ছু করতে পারছি না। আমি কোনো কাজেরই না। আদিত্য গ্রামের এই স্থিতি নিয়ে খুব মন খারাপ ছিল। সেই খারাপ ক্ষেতের সামনে একজন মানুষ চমৎকারী রূপ ধারণ করে চলে আসে। আমি হলাম সমুদ্রের বাদশাহ। এই যে বন্যা তোমাদের এলাকাতে এসেছিল, এটা আমার ভুলের জন্যই এসেছিল। আমায় ক্ষমা করে দিও ভাই। বৃষ্টি যখন পরিমাণের থেকে বেশি হতে শুরু হলো, তখন আমি আমার সমুদ্রের জলকে আমার কন্ট্রোলে রাখতে পারিনি, আর সেই জন্যই তো এই এলাকাতে বন্যা এসে গেল। এখন লোকেদের কাছে এই এলাকাতে কিচ্ছু নেই খাবার মতন, আর ওদের জন্য আমি কিছুই করতে পারছি না। আমি আমার সাহায্যে তোমার কিছু করতে চাইছি, বুঝলে তো? তুমি বলো, তুমি এই এলাকাদের সাহায্য কেন করতে চাও? আমি আমার সারা জীবনটা একা একাই তো কাটাচ্ছি। এই এলাকার লোকগুলোকে ছেড়ে তো আমার আর কেউ নেই। এই এলাকার লোকজনই হলো আমার পরিবার। আমি জানি আদিত্য, পকোড়া বিক্রি করতে তুমি, তাই না? এখন আমি যে জিনিসটা তোমাকে দিচ্ছি তা দিয়ে এলাকার লোকজনকে তুমি সাহায্য করো, যতদিন না পর্যন্ত ওদের জীবন আবার হাসি খুশিতে ভরে ওঠে। সমুদ্র লোকের রাজা হাত এগিয়ে দেন, আর ওনার হাতে একটা কড়াই চলে আসে, আর রাজা সেই কড়াইটা আদিত্যকে দিয়ে দেয়। এই কড়াইটা নিয়ে আমি কি করব বাদশাহ? পকোড়া তৈরি করার জন্য পেঁয়াজ আর তেলেরও তো প্রয়োজন আছে, না হলে আমি পকোড়া বিক্রি করে তো এলাকার লোকজনকে সাহায্য কি করে করব? এটা কোনো সাধারণ কড়াই নয়। এতে তেল আর পেঁয়াজের কোনো দরকার নেই। এতে তুমি শুধু জল ঢেলে দিও, আর কোনো তরিতরকারি দরকার পড়বে না। বন্যায় ভেসে আসা পাথরগুলোকে এই কড়াইতে তুমি ঢেলে দিও, আর ওগুলো পকোড়া হয়ে যাবে। আদিত্য সেই কড়াইটা নিয়ে নিজের বাড়িতে ফিরে আসে, আর কড়াইয়ে জল ঢেলে দেয়, আর তারপর তার মধ্যে পাথর ফেলে দেয়। পাথর কিছুক্ষণ পর পকোড়ায় পরিবর্তিত হয়। এগুলো তো সত্যি সত্যি পকোড়া হয়ে গেল। কালকেই আমি এলাকার লোকজনকে এগুলো বিক্রি করতে শুরু করব, তাও আবার একদম সস্তায়। আদিত্য গ্রামে পকোড়া বিক্রি করা শুরু করে দেয়। তক্ষুনি ওখানে একজন লোক তার কাছ থেকে পকোড়া নিতে আসে। আমাকে কয়েকটা পকোড়া দিয়ে দাও খোকা, আমার একটা ছোট্ট মেয়ে রয়েছে, অনেকদিন হয়ে গেল ওকে খেতে দিতে পারিনি, ওর শরীরটাও ঠিক নেই। দেখো বাবা, সামান্য কিছু দাও না তুমি আমাকে। আরে আপনি একদম চিন্তা করবেন না, এই নিন। আর এর জন্য পয়সাও আপনাকে দিতে হবে না, আপনি শুধু নিজের আর নিজের মেয়ের খেয়াল রাখবেন, ঠিক আছে? এই নিন,
এক প্লেট আপনি এখানে বসেই খেয়ে নিন। যেইমাত্র সেই লোকটা পকোড়া খায় তখন যেন সে একটা নতুন প্রাণ পেয়ে যায়। খাওয়া মাত্রই সে একেবারে স্বাস্থ্যকর হয়ে ওঠে। এ তো দেখছি জাদুর পকোড়া। এটা খেলাম আর আমার পিঠের ব্যথা কমে গেল একদম, আর এখন আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, এটা জাদুরই তো পকোড়া। এটা আমি পাথর দিয়ে তৈরি করেছি। এটা খাওয়ার পরে মানুষের রোগও ঠিক হয়ে যাচ্ছে। আদিত্য সেই লোকটাকে সমস্ত কথা বলে দেয়, আর আস্তে আস্তে সবাই আদিত্যের পকোড়ার দোকানে আসা শুরু করে দেয়। যে কেউ অসুস্থ থাকে তারা সবাই পকোড়া খাওয়ার পর ঠিক হতে শুরু করে। এই পকোড়াগুলো তো খুবই সুস্বাদু, যত খাও ততই কম মনে হয়, মন ভরেই না। ঠিকই বলেছ। তার উপর আবার এই পকোড়াগুলো আমার মেয়ের শরীর একদম ঠিক করে দিয়েছে। আমি আদিত্যর কাছে অত্যন্ত কৃতজ্ঞ। এমন বিপদের সময় ও আমাদের এলাকার লোকজনের জন্য অনেক উপকার করেছে। গ্রামে প্রত্যেক জায়গায় শুধু আদিত্যর জাদুই পকোড়ারই চর্চা হচ্ছিল। এই সব কিছু দেখে মনোজের একেবারে ভালো লাগছিল না। এখন এদের কি হলো বলো তো? আমার কাছ থেকে তরি তরকারি কেনেই না, সবই আদিত্যর পকোড়ার জন্যই হয়েছে। ভেবেছিলাম নতুন বাড়ি আর বাংলো কিনবো, কিন্তু ওই পকোড়াগুলো আমার প্ল্যান পুরো ভেস্তে দিল। কিছু একটা করতে আমাকে হবে। মনোজ মনে মনে কিছু একটা প্ল্যানিং করতে শুরু করে। তক্ষুনি তার কাছে গ্রামের প্রধান মশাই আসেন। এবার তো তুমি তোমার তরি তরকারি কম দামে বিক্রি করা শুরু করো, না হলে তোমার দোকান কিন্তু ডুবে যাবে বলে রাখলুম। আর কখনো বাইরেও আসতে পারবে না, আর কোনোদিন বড় লোকও হতে পারবে না, বুঝলে? এলাকার অবস্থা সময়ের সাথে সাথে পাল্টে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, আর ওই আদিত্য দুর্ভিক্ষ পর্যন্ত দূর করে দিয়েছে। আপনি ঠিক কথাই বলছেন প্রধান মশাই, কিন্তু এই জাদুর পকোড়া আদিত্য তৈরি কি করে করছে? সমুদ্রের বাদশাহ ওকে একটা কড়াই দিয়েছিল, আর ওতে পাথর দিলে পরেই সেটা পকোড়াতে বদলে যায়। আর তাছাড়াও তেল তরি তরকারি ডালারও দরকার হয় না। আমি তো ভাবছি যে এলাকার লোকজনের সহযোগিতা নিয়ে এই এলাকার নাম পকোড়া গ্রাম করব, কারণ এই পকোড়াই তো আমাদের বাঁচিয়ে রেখেছে। এইটুকু বলে ওখান থেকে উনি চলে যান। যখন আদিত্য নিজের দোকান বন্ধ করতে যায় তক্ষুনি ওখানে মনোজ চলে আসে। আদিত্য, আমি একটু আগে দেখলাম সমুদ্রের কিনারায় একটা বাচ্চা ফেঁসে আছে। আমি তো সাঁতার কাটতে জানি না, তুমি ওকে বাঁচিয়ে নাও না। কি? ঠিক আছে, আমি এক্ষুনি আদিত্য যাচ্ছি। সঙ্গে সঙ্গে সমুদ্রের দিকে রওনা দেয়, আর মনোজ নিজে নিজেই বলে ওঠে, এ তো সত্যি সত্যি বোকা হয়ে গেল। হ্যাঁ, এবার আমি ওর দোকান থেকে ওই কড়াইটা চুরি করে নেব, তারপর দেখি ও কি করে বানায় ওই জাদুর পকোড়া। মনোজ কড়াই মাথায় রেখে যেতে শুরু করে। তক্ষুনি একটা বড় আলো সে দেখতে পায়, আর তার মাথা থেকে সেই কড়াইটা নিচে পড়ে যায়। আরে, এটা আবার কিরকম আলো? তক্ষুনি ওখানে সমুদ্রের রাজা প্রকট হন। নিজেকে একটু সামলাও আর দেখতে থাকো আমি তোমায় যা দেখাচ্ছি। একটা বাচ্চা ছিল যেই দামপুরাতেই বাস করত সবসময়। সে সারা দিন রাত লোকেদের সাহায্য করেই বেড়াতো, বুঝলে? কাকিমা, দাও, আমি এই ভারী মালটা তুলে নিচ্ছি। ওই বুড়িটাকে সাহায্য করতে থাকতো। ওর এই ভারী মালপত্র ওর বাড়িতে পৌঁছে দেয়। ওর কাছে পেট ভরার মতো খাবারও নেই। অনেক দিন পর্যন্ত সমুদ্রের তটেই ও কাটিয়ে দেয়, বুঝলে? কোনো কিছু না খেয়ে। যখন কেউ কথা বলার জন্য কাউকে পায় না, তখন ও কুকুরদের সাথেই কথা বলে। কিন্তু ওই বাচ্চাটা সবসময় হাসতেই থাকে। আজকে তো আমি অনেকগুলো খাবার পেয়ে গেছি, কিন্তু আমি একা খেয়ে আমার পেটটা কেন ভরবো বলো তো? হ্যাঁ, আমি আমার বন্ধুদের সাথে খেয়ে ওদের পেটটাও ভরিয়ে দিই না। মুষলধারে যখন বৃষ্টি হতো ওর বাড়িতে ছাদ পর্যন্ত নেই, কিন্তু আমি ওকে ভেঙে পড়তে দেখিনি। আর যখন কোনো এলাকার লোকজনের সাহায্য করার কথা হতো না, তখন আমি কখনো দেখলাম না ও সাহায্য করতে বারণ করলো। একদিন প্রধান ওর দিকে তাকায়, খুব বৃষ্টির মধ্যে। বাবা, তুমি এখানে কি করছো? এলাকার লোকজনের কাছ থেকে তোমার ব্যাপারে অনেক কথাই শুনেছি। তুমি নাকি গ্রামের সবাইকে খুব সাহায্য করো। আমার কাছে তো বাড়ি নেই প্রধান মশাই, আমার তো কেউ নেই, তাই আমি গ্রামের লোকজনকেই সাহায্য করে দিই।
তুমি কি বলছো? তোমার কেউ নেই? আরে আমি আছি তো, আমাকে তোমার আব্বুই মনে করো খোকা। আচ্ছা, তোমার কি খেতে ভালো লাগে? আগে পকোড়া খেতে আমি খুব ভালোবাসি। এই গল্পটা হলো আদিত্যর, যার কাছে কিছুই ছিল না, কিন্তু যেটুকু ছিল সেসব দিয়েও লোকজনকে সাহায্যই করতো সবসময়। আর এক তুমি, যার কাছে এত কিছু থাকা সত্ত্বেও কাউকে সাহায্য করে না, তাই না? আমায় ক্ষমা করে দাও বাদশাহ। এবার যখন সবার জমিতে ভালো ভালো ফসল হবে, তোমার তখন ভালো হবে না। আবার যখন বৃষ্টি পড়বে, তখন তোমার জমির সব ফসল নষ্ট হয়ে যাবে, আর এলাকার লোকজনের জমি ফসলে একেবারে ভরপুর হয়ে যাবে। মনোজ মন খারাপ করে ওখান থেকে চলে যায়। আদিত্য নিজের দোকানে আবার ফিরে আসে আর পকোড়া বিক্রি করা শুরু করে দেয়। আর প্রধান মশাই সমস্ত গ্রামবাসীদের সহমত নিয়ে গ্রামের নাম পিতামপুরা গ্রাম থেকে পকোড়া গ্রাম করে দেন।